আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়ের শরীরটা খুব খারাপ, আর মা বলল আজকে আমার হাতের কাজগুলো একটু সেরে দে। আর আমিও ভাবলাম না, মায়ের হাতের কাজগুলো আজকে সেরে দিই, মায়েরও শরীরটা খারাপ, মায়েরও একটু সুবিধা হবে। আর এমনিতে কাজবাজ করি না, সারাক্ষণ পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকি, আর মা কাজ বললেও করি না, সারাক্ষণ ঘুমাই, খাই আর বই পড়ি। এটাই হচ্ছে আমার ডেইলি রুটিন। এই সময় যখন মা কাজ বলে তখন আমার মুখটা ভার হয়ে যায়, রাগে বসে থাকি এক জায়গায়, ভাবি যে কেন আমাকে এত কাজ বলে। কিন্তু মা তখন বলে যে যখন শ্বশুরবাড়ি যাবি তখন বুঝতে পারবি, শাশুড়ি তোকে বসি বসি কেমন খেতে দেয়, তখন বুঝবি মায়ের কথা সবসময় মনে পড়বে। আমি ভেবে দেখলাম মা তো একদম ঠিকই তো বলেছে, কারণ আজকাল যা কুচুটে শাশুড়ি, সারাক্ষণ বৌমাদের পেছনে কুটকুট কুটকুট করতেই থাকে। আমার এক জায়গা থেকে সম্বন্ধ এসছে 3 বছর হলো, তো সেখান থেকে শাশুড়ি বিয়ের আগেই কুটকুট কুটকুট শুরু করে দিয়েছে। পায়ে নখ খারাপ, বেঁটে মেয়ে, চুল বেড়ে বেড়ে, হাতের গাঢ় শক্ত, ঠোঁটে তিল, রাক্ষসে গণ, এমন করে শাশুড়ি বলে যেন আমি ভীষণ খাই। বিয়ে হয়ে যেখানেই যাও নিজের মাকে আর খুঁজে পাওয়া যায় না। শাশুড়ি কখনো মা হতে পারবে না, কারণ পরের মা কখনো নিজের মা হয়ে উঠতে পারে না। যদিও একটাই প্রশ্ন এখানে উঠে আসছে যে এত যখন সমস্যা কেন ওই বাড়িতে বিয়ে করব। কারণ আমার একটাই কথা, যে মানুষটার হাত ধরে যাব, সেই মানুষটা যদি ভালো হয়, সেই মানুষটা যদি সুখে রাখতে পারে, সে যদি সব কিছু মেনটেন করে নিতে পারে, তাহলে আমার কিসের সমস্যা। তো দেখো, বকবক করতে করতে আমি বাড়ির সমস্ত কাজ করে ফেলেছি আর চলে এসেছি পড়াশুনো করতে। আর তারপর পড়তে পড়তে আমার এত জোরে খিদে পেয়েছে যে বাবা কালকে যা খাবার এনেছিল সেইগুলো বসে বসে খাচ্ছিলাম। তারপর জানলা দিয়ে হঠাৎ লক্ষ্য করলাম আমাদের বাড়ির চতুর্দিকে ফিশারির মাছ চাষ করে যারা, তারা এখানে ছোট ছোট খড়ের আলা বেঁধে থাকে। আর সেই আলা বাঁধার জন্য একজনকে ডাকা হয়েছিল, আর সেখান থেকে একটা লোক খড় চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আর আমি জানলা থেকে সেটা লক্ষ্য করে ভিডিও করছিলাম। তারপর দিদি বাবাকে ফোন করলো যে বাবা, আমাদের বাড়ির কালকে পূজা, তুমি চলে এসো। আর মা এক কাঁড়ি শাক তুলেছে দিদিকে দেওয়ার জন্য, কারণ কলকাতায় তেমন ভালো শাক পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় সব সার দেওয়া শাক। আর আমাদের বাড়ির ফ্যানটা দেখো খারাপ হয়ে গেছে, তাই ফ্যানটা খুলে বাজারে নিয়ে যাওয়ার জন্য ভাগনা ঠিক করছিল। তারপরে ভাগনা আর বাবা রেডি হয়ে দিদিদের বাড়ি যাচ্ছিল, আর মা আগাতে যাচ্ছিল। আর আমাদের দেখো মাটির রাস্তা, পাকা রাস্তা নেই। তারপর বাবা যখন দিদির বাড়ি যাওয়ার হাফ রাস্তায় চলে গেল, দিদি আবার মাকে ফোন করে বলছে, মা তুমি আমাদের বাড়ি এসো, কালকে পূজা, না হলে তুমি না আসলে পুজো হবে না। তারপরে মা প্রথমে যেতে রাজি হচ্ছিল না, আমি আবার জোর করে পাঠালাম। মা আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোলো। বাবা যখন চলে গেল, আমিও ভাবলাম বাবা যখন চলে গেছে, মাও যখন চলে গেছে, ভাগনাও চলে গেছে, আমি তো বাড়িতে একা 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 নাচবো, খাবো, ঘুমাবো, পড়বো, তারপরে যা ইচ্ছা তাই করবো বলে নাচতে নাচতে বাড়ির দিকে যাচ্ছিলাম। তারপর বাবা হঠাৎ করে ফোন করলো যে মা তো এখনও আসছে না, আর প্রচণ্ড পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি ঝড় প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, আর বিদ্যুৎও চমকাচ্ছিল। তারপর মা কোথায় ছিল বুঝতে পারছিলাম না। আমি আবার বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে আধ ঘন্টা দূরে একটা ভ্যান স্ট্যান্ডের ধারে গেলাম, সেখানে মাকে খুঁজে পেলাম না। বাবা আবার হঠাৎ করে ফোন করলো যে মা এখানে চলে এসছে, তুই বাড়ি চলে যা। তারপর যেতে যেতে দেখলাম আমার সাইকেলের চেনটাও পড়ে গেছে। আর প্রত্যেক বছর আমাদের বাড়িতে যে মাইক দেয়, আমাদের বাড়িতে পুজো হয়, তারপর তার ভ্যানটা যাচ্ছিলো, বললো যে তোমার সাইকেলটা আমার ভ্যানে তুলে দাও, তুমি আর ভ্যানে বসে পড়ো। আর আমি তার ভ্যানে সাইকেলটা তুলে দিয়ে তারপর আমি চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি। বকবক করতে করতে বাড়ির ধারে চলে আসলাম, আর আমি চলে আসলাম আমার বাড়ির গেটের কাছে। এখন আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, এখন আমার খেতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।